আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো, বাড়িতে থাকো। গত ক্লাসে আমি তোমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপের যে শ্রেণীবিভাগগুলো পড়িয়েছিলাম, সেই শ্রেণীবিভাগগুলো সেইগুলোকে 5টি ভাগে ভাগ করেছিলাম। একটা প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যকলাপ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এবং কুইনারি, এই 5টি ভাগে ভাগ করেছিলাম। তো আমি আজকে তোমাদের সামনে যে প্রথম ভাগ অর্থাৎ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ বা প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত কৃষিকাজ, সেই কৃষিকাজ সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, কৃষিকাজ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেগুলো কি? যে কৃষিকাজটা আমরা কিসের অন্তর্ভুক্ত করেছি? প্রাথমিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত করেছি। কেন? তার কারণ কি? কৃষিকাজ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত হওয়ার কারণ কি? কারণ কৃষিকাজ মানুষের প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ করতে সাহায্য করে। তবে এর মাধ্যমে সমস্ত রকমের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। যেমন দুধ, মাছ, মাংস, ডিম ইত্যাদি চাহিদা কিন্তু আমাদের রয়েছে। তো সেই সমস্ত চাহিদা শুধু কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে সম্ভব নয়। তার জন্য এই কৃষিকাজের পাশাপাশি পশুপালন, মৎস্য চাষ, ডেয়ারি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, এই সমস্ত এগুলোকেও প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার কৃষিকাজকে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বলা হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো সভ্যতার আদি পর্ব থেকে মানুষ সর্বপ্রথম যে পেশার সঙ্গে যুক্ত হয়েছে সেটা হচ্ছে কৃষিকাজ। এবং শুধু তাই নয় যে প্রথম পেশা হিসেবে যে গ্রহণ করেছিল তাই নয়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগ জনসংখ্যা, বেশিরভাগ শ্রমজীবী মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত এবং কৃষি থেকে উৎপাদিত যে খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, পণ্য সামগ্রী এই সামগ্রী বাজারে রপ্তানি করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে উন্নয়নশীল দেশগুলোতে এই কৃষিকাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার জন্য কৃষিকে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার কৃষিকাজ সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে তো জানবো যে কৃষিকাজ কি। এই যে কৃষিকাজ, জমি হচ্ছে মানুষের একটা অমূল্য সম্পদ। জমি ছাড়া কিন্তু কৃষিকাজ সম্ভব নয়। জমি থাকলেই তবে কি হবে? কৃষিকাজ হবে এবং পশুপালন হবে। এই কৃষিকাজ, বাংলায় যেটাকে আমরা কৃষিকাজ বলছি, ইংরেজি প্রতিশব্দ হলো এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি কি থেকে এসছে? কোথা থেকে এসছে? এই এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড। কি থেকে এসছে? দুটো শব্দ থেকে এসছে। একটা হলো এগার আর একটা হচ্ছে কালচার। এই দুটো ল্যাটিন শব্দ। এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি বা জমি, আর কালচার শব্দের অর্থ হচ্ছে কর্ষণ করা। অর্থাৎ এই দুটো শব্দ উৎপত্তিগত অর্থ হচ্ছে কি? জমি কর্ষণ করা। অর্থাৎ কৃষিকাজ শব্দের প্রকৃত অর্থ হলো জমি কর্ষণ করা। তাহলে দুটো শব্দ থেকে এসছে। একটা হলো এগার যার অর্থ ভূমি এবং কালচার যার অর্থ হচ্ছে কর্ষণ করা। এই দুটো ল্যাটিন ওয়ার্ড। এবার জমির সঙ্গে কিন্তু কৃষিকাজের একটা গভীর সম্পর্ক রয়েছে। জমি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়। তার জন্য কৃষিকাজ প্রত্যক্ষভাবে জমির উপর অর্থাৎ ভূমির উপর নির্ভরশীল। এবার দেখো, এই কৃষির সংজ্ঞা দিতে গিয়ে E.W. জিম্মারম্যান তিনি বলেছেন যে জমিতে স্থায়ীভাবে মানুষ যখন বসবাস করে
তখন উদ্ভিদ এবং প্রাণী জগতে স্বাভাবিক জন্ম এবং বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে আপন প্রয়োজনে মানুষ যখন উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, মানুষের এই প্রচেষ্টাকে বলা হয় কৃষিকাজ। তাহলে প্রখ্যাত অধ্যাপক E.W. জিম্মারম্যান তিনি বলেছিলেন কি, যে জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ এবং প্রাণী জগতের স্বাভাবিক জন্ম এবং বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে আপন চাহিদা মেটানোর জন্য উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, মানুষের এই কর্মপ্রচেষ্টাকে বলা হয় কৃষিকাজ। এটা হচ্ছে E.W. জিম্মারম্যানের সংজ্ঞা। এবার এই সংজ্ঞা থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস পাই। প্রথমত হচ্ছে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, স্থায়ীভাবে বসবাস করা। আর আরেকটা জিনিস কি পেলাম, যে প্রকৃতির সাহায্য নিয়ে, 2 নম্বর হচ্ছে প্রকৃতির সাহায্যে মানুষ কি করলো, কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে শুরু করে। কৃষিজাত অর্থাৎ মানুষ প্রকৃতির সাহায্য নিয়ে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করতে শিখে। তাহলে এটা হচ্ছে দুটো প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই জিম্মারম্যানের সংজ্ঞা থেকে আমরা পেয়েছি। তার জন্য শুধুমাত্র জমি কর্ষণ করা অর্থাৎ মাটি থেকে জমিতে চাষ করে ফসল ফলানোই কিন্তু কৃষিকাজ নয়। এর মধ্যে রয়েছে পশুপালন, তারপরে মৎস্য চাষ, পোল্ট্রি ফার্মিং, ডেয়ারি ফার্মিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যুক্ত। আর এবার দেখো এই কৃষিকাজ কাকে বলে এবং কৃষি সম্পর্কে যে জিম্মারম্যানের যে সংজ্ঞাটা আমরা পড়লাম সেখান থেকে দুটো বিষয় আমরা মূল বিষয় পেয়ে গেছি। এবার দেখো কৃষিকাজের বৈশিষ্ট্য কি। সাধারণত আমাদের ভারতীয় কৃষিকাজ জীবিকা সত্তাভিত্তিক কৃষি, অর্থাৎ যে কৃষিকাজ মানুষের জীবিকা নির্বাহের জন্য অর্থাৎ নিজের চাহিদা পূরণের জন্য করা হয় তখন তাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এটা হচ্ছে ভারতীয় কৃষির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় কৃষির জমি জোত অর্থাৎ জমির যে আয়তন, সেই আয়তনগুলো ক্ষুদ্রাকৃতির হয়, ছোট হয়। ছোট হওয়ার কারণ কি? এই ছোট হওয়ার কারণ হচ্ছে বংশ পরম্পরাভাবে ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে জমিগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ জমির পরিমাণ কিন্তু বাড়ছে না, জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তখন কি হচ্ছে, সেই জমিতে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জমিগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। তারপরে এই যে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যাওয়ার পরে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। কি সমস্যা? এই ক্ষুদ্রাকৃতির যে জোত, সেই জোতগুলোতে কি হয়, ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার, এই সমস্ত উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিগুলো ব্যবহার করা সম্ভব হয় না। তার জন্য কৃষির ফলন অর্থাৎ কৃষি উৎপাদনও ব্যাহত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা ভারতীয় কৃষির। তৃতীয়ত, ভারতীয় কৃষি অনেকাংশে মৌসুমী বায়ুর উপর নির্ভর, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে। যদি মৌসুমী বৃষ্টিপাতের আগমন দেরিতে হয় তাহলে খরা দেখা দেয় এবং কৃষিকাজ ব্যাহত হয়। আবার যদি সময়ের পূর্বে মৌসুমী বৃষ্টিপাতের আগমন ঘটে তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে কৃষিকাজ ব্যাহত হয়, বন্যা দেখা দেয়। এবং চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস অর্থাৎ উচ্চ ফলনশীল বীজের অভাব। ভারতীয় কৃষিতে এখনো বহুলাংশে উচ্চ ফলনশীল বীজের প্রচলন নেই। তার কারণে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যদ্রব্যের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। এই চাহিদা পূরণের জন্য আমাদেরকে কি করতে হবে? উচ্চ ফলনশীল বীজ গ্রহণ করতে হবে, বপন করতে হবে, যার মাধ্যমে কৃষিকাজকে উন্নত করা সম্ভব হবে। কিন্তু সেগুলো এখনো অনেকাংশে করা হয় না। তারপরে রয়েছে কি জলসেচের অসুবিধা। যদি খরা দেখা দেয় তাহলে উপযুক্ত জলসেচ ব্যবস্থা না থাকার কারণে কৃষিকাজ কি হয়? ব্যাহত হয়। তাহলে এই সমস্যাগুলো আমাদের ভারতীয় কৃষিতে রয়েছে।
তাহলে দেখো কৃষিকাজ কাকে বলে আমরা জানলাম। এরপরে জানবো কৃষি প্রণালী বা বলা হয় কৃষি ধরন, ইংরেজিতে বলা হয় ফার্মিং প্র্যাকটিসেস। ফার্মিং প্র্যাকটিসেস। এবার দেখো ফার্মিং প্র্যাকটিসেস বা কৃষি প্রণালী কি, সেটা হচ্ছে যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ চাহিদা, কৃষকের অভিজ্ঞতা, কৃষি প্রযুক্তি অনুযায়ী মানুষ চাষবাসের বিভিন্ন ধরনের যে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করে কৃষিকাজ করা হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে কৃষি প্রণালী, ফার্মিং প্র্যাকটিসেস। এবার কৃষি প্রণালীগুলো বিভিন্ন ধরনের, অর্থাৎ কৃষি পদ্ধতিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমত আর্দ্রতার তারতম্য অনুসারে কৃষি, আর্দ্রতার তারতম্য অনুসারে আর্দ্রতার তারতম্য অনুসারে কৃষিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আর্দ্র কৃষি, আর একটা হলো কি শুষ্ক কৃষি, আর একটা হলো কি সেচন কৃষি। তাহলে এই আর্দ্রতার তারতম্য অনুসারে, অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভর করে এই কৃষিকাজকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি এবং সেচন কৃষি। আরো যে সমস্ত কৃষি প্রণালীগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জমি ব্যবহারের তারতম্য। জমি ব্যবহার এর তারতম্য অনুসারে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থানান্তর কৃষি আর একটা হচ্ছে স্থায়ী কৃষি। তারপরে রয়েছে জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে কৃষি 2 প্রকারের। তাহলে জমির পরিমাণ এবং জনসংখ্যার তারতম্যের অনুসারে ভিত্তিতে 2 ভাগে, একটা কি নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি, আর একটা হচ্ছে ব্যাপক কৃষি। আর একটা রয়েছে উৎপাদনের পরিমাণ এবং বাজারের উপর নির্ভরশীলতা তারতম্য অনুসারে কৃষিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদনের পরিমাণ এবং বাজারের নির্ভরতা অনুসারে। জীবন ধারণ ভিত্তিক বা আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি, মার্কেট গার্ডেনিং বা বাজার কেন্দ্রিক কৃষি। তারপরে রয়েছে আঞ্চলিক বিশেষীকরণের তারতম্য অনুসারে কৃষি 3 প্রকারের। আঞ্চলিক বিশেষীকরণ মানে কোন অঞ্চলের কোন প্রকৃতিগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, যেমন কি মৌসুমী কৃষি, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে; ভূমধ্যসাগরীয় কৃষি, ভূমধ্যসাগরীয় জলবায়ুর উপর ভিত্তি করে; তারপরে মিশ্র কৃষি। তার উৎপাদন পদ্ধতির তারতম্য অনুসারে কৃষি 3 প্রকারের: 1 ফসলি কৃষি, 2 ফসলি কৃষি এবং বহু ফসলি কৃষি। তো এই আর রয়েছে কি মৌসুমের তারতম্য অনুসারে কৃষি আবার 2 প্রকারের, একটা হচ্ছে খারিফ কৃষি আর একটা হলো রবি কৃষি। তাহলে মৌসুম মানে ঋতু দিক থেকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখো আমরা যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আর্দ্রতার তারতম্য অনুসারে কৃষিকে যে ভাগ করলাম আমরা 3টি ভাগে, সেই 3টি ভাগ সম্পর্কে জানতে হবে। এবার দেখো আর্দ্র কৃষি কাকে বলে? নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর নির্ভর করে জলসেচ ছাড়াই যখন কোনো কৃষিকাজ করা হয় তখন তাকে বলা হয় আর্দ্র কৃষি। তাহলে কি নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচ ছাড়াই বৃষ্টিপাতের জলের উপর ভিত্তি করে যে কৃষিকাজ করা হয় তাকেই বলা হয় আর্দ্র কৃষি। এই কৃষিতে জলসেচ এর প্রয়োজনীয়তা এবং সুযোগ থাকে না। এই কৃষিকে ভারতে আবার খারিফ কৃষিও বলা হয়ে থাকে। এই কৃষি সাধারণত মে-জুন মাসে চাষ শুরু করা হয় এবং শীতকালের প্রারম্ভে অর্থাৎ শীতের শুরুতে ফসল কাটা হয়। এবার এই যে আর্দ্র কৃষি, এবার আর্দ্র কৃষি কোন কোন অঞ্চলে এর অবস্থান কোথায় 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 পাওয়া যায়? দক্ষিণ পূর্ব এশিয়া, তারপর রয়েছে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া। তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলোতে আর্দ্র কৃষি প্রচলিত রয়েছে সেগুলো হচ্ছে ভারত, থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ পূর্ব চীন, তাইওয়ান, ফিলিপাইন ইত্যাদি। তারপরে পূর্ব এবং পশ্চিম আফ্রিকা, ইথিওপিয়া, কম্বোডিয়া, নাইজেরিয়া,
তানজানিয়া, মোজাম্বিক এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিলের দক্ষিণ পূর্বাংশ, ভেনেজুয়েলা, কলম্বিয়া, উত্তর আমেরিকার যে সমস্ত দেশগুলোতে এই আর্দ্র কৃষির প্রচলন রয়েছে সেগুলো হলো মেক্সিকোর দক্ষিণ ভাগ, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস। এই সমস্ত দেশগুলোতে আর্দ্র কৃষি ব্যবস্থা প্রচলিত রয়েছে। ভারতবর্ষের কোন কোন অঞ্চলে আর্দ্র কৃষির প্রচলন রয়েছে? যে সমস্ত অঞ্চলগুলোতে সাধারণত বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটার থেকে বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এইসব এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত অঞ্চলগুলোতে আর্দ্র কৃষি ব্যবস্থায় আর্দ্র কৃষির প্রচলন রয়েছে। এবার আর্দ্র কৃষি তাহলে কাকে বলে আমরা জেনে গেলাম। এবার আর্দ্র কৃষির বৈশিষ্ট্য কি? আর্দ্র কৃষির প্রাকৃতিক বৈশিষ্ট্য। আর্দ্র কৃষি হলো ঋতু নিয়ন্ত্রিত, বৃষ্টি নির্ভর, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে। যদি বৃষ্টিপাতের পরিমাণ সঠিক হয় এবং পর্যাপ্ত হয় তাহলে কি হবে? এই পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর ফসলের শস্যের ফলন এবং উৎপাদন নির্ভর করবে। যদি বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে কৃষিকাজ ভালো হবে, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে। আবার যদি বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাহলে কিন্তু ভালো হবে না। তার জন্য বলা হয়েছে যে এই আর্দ্র কৃষি সাধারণত কি হচ্ছে, বৃষ্টিপাতের স্থায়িত্ব বলতে কতক্ষণ ধরে বৃষ্টিপাত হচ্ছে তার উপর নির্ভর করবে, এবং পরিমাণ অর্থাৎ বৃষ্টিপাত কত পরিমাণে হচ্ছে সেই বিষয়ের উপর এই আর্দ্র কৃষি নির্ভর করে থাকে। তারপরে রয়েছে কি, আর্দ্র কৃষি সাধারণত শুষ্ক প্রকৃতির হয়। আর্দ্র কৃষিতে জলসেচ এবং জলসেচের সুযোগ এবং প্রয়োজনীয়তা কিছুই থাকে না। তারপরে দেখো, এই কৃষিতে ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কাছে থাকে, মাটি সারা বছর ভেজা থাকে। এবার যখন আর্দ্র কৃষিতে প্রচুর বৃষ্টিপাত হয় তখন বৃষ্টিপাতের সেই জল চুইয়ে চুইয়ে মাটির অভ্যন্তরে প্রবেশ করে। অভ্যন্তরে প্রবেশ করলে ভৌম জলের স্তরটাকে বৃদ্ধি করে। এই ভৌম জলস্তর যখন উপরের দিকে উঠে আসে তখন কি হয়, ওই ভূপৃষ্ঠের উপরে মৃত্তিকা কি হয়, ভেজা থাকে, যার ফলে কৃষিকাজ ভালো হয়। তাহলে কি হয়, এই শুষ্ক অঞ্চলে এই ধরনের কৃষিকাজ কিন্তু সম্ভব নয়, কারণ কি এই কৃষিকাজ পুরোটা বৃষ্টিপাতের উপর নির্ভর করে করা হয়। তারপরে দেখো, জমি আর্দ্র কৃষিতে জমি ছোট এবং বিক্ষিপ্ত হয়, অর্থাৎ জমি জোর। কৃষিকাজ করার জন্য যে জমির আয়তন, সেই আয়তনগুলো ক্ষুদ্রাকৃতির হয়। কেন হয়? এখানে জনসংখ্যার চাপ খুব বেশি থাকে। জনসংখ্যার চাপজনিত কারণে জমিগুলো ভাগ হয়ে বিভক্ত হয়ে গিয়ে ছোট ছোট জোতে পরিণত হয়েছে। তারপরে দেখো, পার্বত্য অঞ্চলের অনুপাত ঢালে, অর্থাৎ পার্বত্য অঞ্চলের অনুপাত ঢাল বলতে কি বোঝায় এখানে আমি দেখাচ্ছি। এদিকে এখান থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গাত্রে, অর্থাৎ এই পর্বতের এই ঢালে বাধাপ্রাপ্ত হচ্ছে। যে ঢালে পর্বতের বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে অনুপাত ঢাল। আর যে তার বিপরীত ঢাল যেটা, সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। তো দেখো, এখানে জলীয়বাষ্পপূর্ণ বায়ু যখন এদিক থেকে প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের ফলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের অনুপাত ঢালে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তার জন্য কি আর্দ্র কৃষি, এখানে বৃষ্টিপাত ঘটছে এই অঞ্চলে, অর্থাৎ অনুপাত ঢালের পাদদেশে প্রচুর কি আর্দ্র কৃষি পদ্ধতি প্রচলিত রয়েছে। কিন্তু এই প্রতিবাদ ঢালে যখন এই বায়ু যখন এই পর্বত অতিক্রম করে এদিকে আসে, তখন বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ খুব কম থাকে। তার জন্য সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কি হয়, খুব কম হয়। এবং কম বৃষ্টিপাত হওয়ার জন্য এটাকে কি বলে, বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। তখন এই অঞ্চলে কিন্তু শুষ্ক কৃষি প্রচলন হয়। এখানে আর্দ্র কৃষি পদ্ধতিতে কৃষিকাজ হয় না। তারপরে দেখো, তাহলে পার্বত্য অঞ্চলে অনুপাত ঢালে, মালভূমির সমতল অংশ এবং নদী এবং খাল থেকে দূরবর্তী অঞ্চলে যেখানে কি সেচ কার্যের সুযোগ সুবিধা থাকে না, সেই সমস্ত অঞ্চলে এই আর্দ্র কৃষির প্রচলন রয়েছে। তাহলে কি বললাম, একটা পর্বতের অনুপাত ঢালে, তারপরে মালভূমির সমতল অংশ মানে
মালভূমি অঞ্চলগুলোতে যেটা সমতল প্রকৃতির হয়, অর্থাৎ মৃদু ঢেউ খেলানো তরঙ্গায়িত ভূমিভাগ, সেই অঞ্চলে কৃষিকাজ হয়। তারপরে সমুদ্র, নদী এবং খাল, নদী থেকে যে খাল কেটে যে জলসেচ ব্যবস্থা গড়ে তোলা হয়, সেই নদী এবং খাল থেকে দূরবর্তী অঞ্চলে, অর্থাৎ যেখানে কোনো জলসেচের সুযোগ সুবিধা থাকে না, সেই সমস্ত অঞ্চলে এই আর্দ্র কৃষি ব্যবস্থার প্রচলন রয়েছে। তারপরে দেখো শ্রমিক, কৃষক নিজ প্রয়োজনে নিজ চাহিদা মেটানোর জন্য জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজ করে থাকে এবং শ্রমিকের দক্ষতা, কিন্তু শ্রমিকরা এই কৃষিকাজে তেমন দক্ষ হয় না। দক্ষ না হয় কি হয়, উৎপাদন ক্ষমতা কম হয়, মানে কৃষি থেকে যে ফসল উৎপাদন হয় কৃষিকাজের মাধ্যমে, তাদের ফসলের উৎপাদনের পরিমাণ কি হয়, কম হয়। তারপর দেখো সংগঠন ও ফলন, আর্দ্র কৃষিতে কৃষকরা সংগঠিত, অসংগঠিত এবং অশিক্ষিত হয়। কৃষকরা অশিক্ষিত হয়, অর্থাৎ কোন সময়ে কোন সার প্রয়োগ করতে হবে, তারপর কি করলে উৎপাদন বৃদ্ধি পাবে, সেই সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না। এই সঠিক ধারণা না থাকার কারণে অতিরিক্ত সার ব্যবহারের ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, আবার টাইম মতো সময় মতো ব্যবহার না করার পরে সেটা কার্যকরী হচ্ছে না। এই সমস্ত সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে। তারপরে রয়েছে কি, আর এই আর্দ্র কৃষিতে তেমন উন্নত প্রযুক্তি ব্যবহার হয় না, এবং উন্নত প্রযুক্তির ব্যবহার না হয় এই উৎপাদন কমে যাওয়াটা আরেকটা কারণ। এবং উৎপাদন যদি কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, মানুষের যে পরিমাণ চাহিদা রয়েছে ততটুকু উৎপাদন হচ্ছে, অর্থাৎ উদ্বৃত্ত উৎপাদনের পরিমাণ খুব কম হয়। মানুষের নিজেদের চাহিদা পূরণ করার পর যেটুকু বেঁচে যায় সেটুকু তারা কি করে, স্থানীয় বাজারে বিক্রি করে, অর্থাৎ উদ্বৃত্তের পরিমাণ কি হচ্ছে, খুব কম হয়। তারপরে দেখো কৃষি জীবন ধারণের প্রয়োজনে মূলত খাদ্যশস্য চাষ করা হয়। এবার এই আর্দ্র কৃষিতে জীবন ধারণের উদ্দেশ্য, মানে জীবিকা নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য সাধারণত খাদ্যশস্য চাষ করা হয়, যেমন ধান, গম, যব, ভুট্টা, তারপর তামাক প্রভৃতি ফসলের চাষ হয়ে থাকে। এছাড়া বাগিচা ফসল হিসেবে চা, কফি এবং কলা চাষ করা হয়ে থাকে। এবার মূলধন ও বিনিয়োগ, যেহেতু আর্দ্র কৃষি ব্যবস্থায় জলসেচ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার কম হয়, তার জন্য পুঁজিপতিরা মূলধন কম বিনিয়োগ করে, মূলধনের বিনিয়োগও কম হয়। তারপরে রয়েছে প্রাণী প্রতিপালন, যেহেতু এটা জীবিকা শুধুমাত্র আর্দ্র কৃষি জীবিকা নির্বাহের জন্য করা হয়ে থাকে, তার জন্য এই কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন, অর্থাৎ হাঁস, মুরগি, মৎস্য চাষ প্রভৃতি করে থাকে তাদের যে অন্য আয়ের উৎস হিসাবে, অর্থাৎ কৃষির সঙ্গে সঙ্গে এই গবাদি পশুর পালন, হাঁস মুরগি যেমন রয়েছে, তার মৎস্য চাষ, এগুলোর মাধ্যমে তারা জীবিকা নির্বাহের আর একটা সোর্স তারা খুঁজে পাচ্ছে। তারপরে রয়েছে সুবিধা, এই আর্দ্র কৃষি ব্যবস্থার সুবিধাগুলো কি কি? দেখো, আর্দ্র কৃষি ব্যবস্থার সুবিধা হলো, প্রথমত এটা সেচ, সার এবং উন্নত প্রযুক্তির ব্যবহার কম। এই সেচ, সার এবং উন্নত প্রযুক্তির ব্যবহার কম হয়, কৃষক খুব অল্প খরচে ফসল উৎপাদন করে। তার জন্য কি উৎপাদনের খরচ, উৎপাদন ব্যয় কি হয়, উৎপাদন ব্যয় কম হয়। তারপরে দ্বিতীয়ত কি রয়েছে, দ্বিতীয় সুবিধা, যে একই জমিতে কৃষক একই জাতীয় শস্য উৎপাদন করতে করতে তারা একসময় কি হয়, পারদর্শী হয়ে ওঠে এবং তাদের উৎপাদন সংক্রান্ত তথ্য তারা শিখে যায় এবং তারা বেশি পরিমাণে ফসল ফলাতে পারে। তাহলে এই যে একই জমিতে একই ধরনের চাষ করছে, তারপর তাদের মধ্যে একটা সেই সম্পর্কে তাদের ধারণা চলে আসে, প্রকৃত ধারণা, এবং সেই ধারণার উপর ভিত্তি করে তখন উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে রয়েছে কি, এবার এর অসুবিধাগুলো, তাহলে দুটো আমরা সুবিধা বললাম, এবার এর অসুবিধাগুলো কি কি? এর কিছু যেমন সুবিধা রয়েছে তেমন আবার অসুবিধাও রয়েছে। অসুবিধা হলো যে বৃষ্টির জলের উপর ও মৌসুমী বায়ুর উপর খামখেয়ালি করার জন্য খরায় বন্যায় ফলন ক্ষতিগ্রস্ত হয়। এবার
বৃষ্টির জল, এটা যেহেতু আর্দ্র কৃষি ব্যবস্থা কিসের উপর নির্ভর করছে? বৃষ্টির জলের উপর নির্ভর করছে। তো বৃষ্টির জল অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাতের উপর। এবার যদি মৌসুমী বায়ুর আগমন দেরিতে হয় তাহলে কি খরায় ফসল উৎপাদন ব্যাহত হয়। আবার যদি মৌসুমী বায়ুর আগমন সময়ের পূর্বে চলে আসে তাহলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কি হয়? বন্যায় এই ফলন মানে এই ফলন অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে যে ফসল উৎপাদন সেটা কি হয়? ব্যাহত হয়। এবার শুষ্ক ঋতুতে যদি কোনো বছর খরা দেখা দিল, শুষ্ক ঋতুতে কিন্তু তখন শ্রমিকদের মধ্যে ছদ্ম বেকারত্ব দেখা দেয়। ছদ্ম বেকারত্ব কাকে বলা হয়? যে সমস্ত শ্রমিকরা সারা বছর কাজের সুযোগ পায় না, অর্থাৎ যখন কৃষিকাজ হয় তখন তারা কৃষিকাজ করে, বাকি যে 6 মাস কৃষিকাজ হলো সেই 6 মাস কৃষিকাজের কৃষি শ্রমিক হিসেবে তারা কাজ করে এবং বাকি 6 মাস তারা বাড়িতে বসে থাকে। তো এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। তো আর্দ্র কৃষি ব্যবস্থা যদি শুষ্ক হয়ে মানে যদি কোনো ঋতুতে বৃষ্টিপাত না হয় তখন কি হলো? তখন কি হবে? সেখানে বৃষ্টিপাত না হলে উৎপাদন ব্যাহত হবে, কৃষিকাজ হবে না, তখন তারা ছদ্ম বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাবে। এবার আর একটা অসুবিধা হলো যে আধুনিক প্রযুক্তির অভাবে আধুনিক প্রযুক্তি তেমন ভাবে ব্যবহৃত হয় না, তার জন্য উৎপাদনও কম হয় এবং উদ্ভিদের পরিমাণও কম হয়। তাহলে এটা হচ্ছে আর্দ্র কৃষি এবং আর্দ্র কৃষির সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এবার দেখো শুষ্ক কৃষি। তাহলে শুষ্ক কৃষি সম্পর্কে এবার বলবো যে শুষ্ক কৃষি কাকে বলে। সাধারণত যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটারের কম হয় এবং জলসেচের সুযোগ সুবিধা থাকে না, সেই সমস্ত অঞ্চলে খরা সহনশীল যে খাদ্যশস্য চাষ করা হয় তাকে বলা হয় শুষ্ক কৃষি। তাহলে দেখো শুষ্ক কৃষি কাকে বলা হয়, এর সংজ্ঞাটা কি বললাম? সাধারণত যে সমস্ত অঞ্চলে 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয় এবং জলসেচের সুযোগ প্রায় থাকে না, সেই সমস্ত অঞ্চলে এই অল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে খরা সহনশীল খাদ্যশস্য উৎপাদন করা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় শুষ্ক কৃষি, বাট ইংরেজিতে বলা হয় ড্রাই ফার্মিং। ড্রাই ফার্মিং। এবার এই শুষ্ক কৃষি কোথায় কোথায় হয়? স্বল্প বৃষ্টিপাতযুক্ত মহাদেশীয় এবং মরুপ্রায় জলবায়ু অঞ্চলে। মরুপ্রায় অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ মানে 50 সেন্টিমিটার কম এবং 25 থেকে 50 সেন্টিমিটার মধ্যবর্তী, সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় মরুপ্রায় অঞ্চল। এবং যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম সেই সব অঞ্চলকে বলা হয় মরু অঞ্চল। তাহলে স্বল্প বৃষ্টিপাতযুক্ত মহাদেশীয় ও মরুপ্রায় জলবায়ু অঞ্চলে শুষ্ক কৃষি প্রচলিত। কোথায় কোথায় কোন কোন দেশে? মধ্য ও পশ্চিম এশিয়া, যেমন মধ্য পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশগুলোতে এই শুষ্ক কৃষির প্রচলন রয়েছে সেই দেশগুলো হলো ইসরায়েল, সিরিয়া, লেবানন। তাহলে ইসরায়েল, সিরিয়া, লেবানন, তারপর রয়েছে তুরস্ক। এগুলো হচ্ছে মধ্য পশ্চিম এশিয়া। তারপরে হচ্ছে আরো রয়েছে কিরগিজস্তান, কাজাখস্তান, আর্মেনিয়া, দক্ষিণ ও পশ্চিম ভারত, মধ্য চীন ইত্যাদি। তারপর উত্তর আমেরিকার কানাডা, তারপর যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, মেক্সিকোর অভ্যন্তর ভাগ, তারপর দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম ব্রাজিল, প্যারাগুয়ে, চিলির মধ্যভাগ, তারপরে দক্ষিণ আফ্রিকার মধ্যভাগ, সুদান ও দক্ষিণ সুদান, ওশিয়ানিয়া, মধ্য পশ্চিম অস্ট্রেলিয়া, ইউরোপ, পূর্বের স্টেপ অঞ্চল। আর ভারতে 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেটা হচ্ছে উত্তর পশ্চিমাংশে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশ। এই ভারতের উত্তর পশ্চিম দিকে রয়েছে পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে যেখানে 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলে এই ধরনের কৃষিকাজ হয়। এবার দেখো এই শুষ্ক কৃষির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে দেখো শুষ্ক কৃষির কি বৈশিষ্ট্য রয়েছে। এই শুষ্ক কৃষিতে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, অত্যাধিক কম, 50 সেন্টিমিটার কম। তাহলে এই শুষ্ক কৃষির বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করব।
বৈশিষ্ট্য। তাহলে কি দেখো, শুষ্ক কৃষিতে বৃষ্টিপাত খুব কম ও অনিশ্চিত, অত্যন্ত খরাপ্রবণ। এবার যে সমস্ত অঞ্চলে শুষ্ক কৃষিকাজ হয় সেই সমস্ত মরু অঞ্চল, সেখানে দিনের বেলা উষ্ণতা প্রখর হয়। অর্থাৎ মরু অঞ্চলে যখন সূর্যরশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, সূর্যের কিরণ, সেই সূর্যরশ্মির যে ইনকামিং সোলার রেডিয়েশন, এই ইনকামিং সোলার রেডিয়েশনের মাধ্যমে কি হয়, ভূপৃষ্ঠ অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল দ্রুত উত্তপ্ত হয়, এবং দ্রুত উত্তপ্ত হয় তার জন্য দিনের বেলা প্রচন্ড গরম হয়, এবং রাত্রিবেলা দ্রুত তাপ বিকিরণ করে। তাপ বিকিরণ করার ফলে দ্রুত উষ্ণতা হ্রাস পায়। তার জন্য মরু অঞ্চলে কি হয়, দিনের বেলা প্রচন্ড গরম হয়, আবার রাত্রিবেলা কি হয়, প্রচন্ড ঠান্ডা হয়। এই সমস্ত অঞ্চলে কি হয়, এই শুষ্ক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়। তারপরে রয়েছে কি, আর বৈশিষ্ট্য হলো যে একই কৃষিতে জলসেচের সুযোগ প্রায় থাকে না, মাটি বেলে দোআঁশ প্রকৃতির হয়। তো যে সমস্ত অঞ্চলে কৃষিকাজ করা হয় সেখানকার মৃত্তিকা কি হয়, বেলে দোআঁশ প্রকৃতির, এবং এই পদ্ধতিতে জলসেচের কোনো সুযোগ থাকে না। তারপরে রয়েছে জমি। এখানকার জোতগুলো জলের অপচয় রোধ করার জন্য, অর্থাৎ যদি বেশি একসঙ্গে জমির আয়তন বড় হয় তাহলে জলের কিন্তু অপচয় বেশি হয়। তো এই অপচয় রোধ করার জন্য ছোট ছোট জোতে বিভক্ত করা হয়েছে জমিগুলোকে। অর্থাৎ যে এই আর্দ্র কৃষিতে যে জমি জোতের পরিমাণ, জমি জোতের যে আয়তন যতটা, তার থেকেও কিন্তু এই শুষ্ক কৃষিতে জমি জোতের আয়তন কম হয়। তারপরে দেখো, জমিগুলি শুষ্ক মালভূমি অঞ্চল। তাহলে জমিগুলো মালভূমি অঞ্চলগুলো কি, সেগুলো কি গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত, শক্ত প্রকৃতির হয়, সেখানে মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম হয়, বৃষ্টিপাতের পরিমাণও কম হয়। তো সেই মালভূমি অঞ্চলগুলোতে এবং মহাদেশের অভ্যন্তরভাগে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে যেখানে অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলোতে এই শুষ্ক কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়। তারপরে শ্রমিক। এই শুষ্ক কৃষি পদ্ধতিতে কৃষকরা শুধুমাত্র জীবন ধারণের উদ্দেশ্যে চাষাবাদ করে থাকে। দ্বিতীয়ত কি হয়, যে এই শুষ্ক কৃষিতে যে সমস্ত শ্রমিক নিযুক্ত রয়েছে সেই শ্রমিকরা অদক্ষ হয়, অর্থাৎ তারা ততটা এই কৃষিকাজে দক্ষতা নেই তাদের। তারপর দেখো, কৃষি প্রযুক্তি। এই শুষ্ক কৃষিতে জল হচ্ছে এর অন্যতম বৈশিষ্ট্য। শুষ্ক কৃষিতে জল একটা অমূল্য সম্পদ। তো জলের অপচয় রোধ করার জন্য যেন বৃষ্টির যে স্বল্প পরিমাণ জল হয় সেই জলকে যেন সংরক্ষণ করা, স্বল্প বৃষ্টিপাতের জন্য, যে শুষ্ক মরু অঞ্চলে কি বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তো এই কম বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্য জমিতে ভালোভাবে লাঙল দিয়ে চাষ করা হয় এবং মাটিকে আলগা করে রাখা হয়। এই জল এবং তাহলে কি হয়, লাঙল দেওয়া হয় ভেজা মাটি থেকে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে যেন জলের অপচয় না হয়। ভেজা মাটি থাকলে কি হবে, সূর্যের প্রখর তাপের মাধ্যমে কি হবে, সেই ভেজা মাটি জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে। তো এই বাষ্পীভবন রোধ করার জন্য কি করা হয়, তাহলে ভেজা মাটি থেকে জলের বাষ্পীভবন রোধের জন্য লাঙল জমি কর্ষণ করে লাঙল দেওয়ার পরে সেখানে খড়, পাতা এবং ধুলো একটা আস্তরণ তৈরি করা হয়। এটাকে বলা হয় মালচিং। কি বলা হয়, মালচিং। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এসএকিউ শর্ট কোশ্চেন 1 নম্বরের জন্য আসতে পারে, যে মালচিং কি। তাহলে মালচিং কি বলবে সেটা আমি বলেছি, যে ভেজা মাটি থেকে বাষ্পীভবন দ্বারা জলের অপচয় রোধ করার জন্য লাঙলের পর জমিতে, তাহলে কি ভেজা মাটি থেকে কি বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলের অপচয় রোধ করার জন্য লাঙল এর পর জমিতে খড়, পাতা এবং ধুলোর যে একটা আস্তরণ তৈরি করা হয় সেটাকে বলছে মালচিং। এই পদ্ধতি অবলম্বন করা হয় কিসের জন্য, যেন মাটিতে জল সংরক্ষিত থাকে, জল যেন বাষ্পীভূত হয়ে উপরে উঠে না যায়, অর্থাৎ অপচয় রোধ করার জন্য। তারপর রয়েছে কি, এবার আরেকটা পদ্ধতি অবলম্বন করা হয়, সেটা পদ্ধতি কি, যে জল সংরক্ষণের জন্য প্রতিনিয়ত কি করা হয়, এই জমিগুলো থেকে আগাছা নির্মূল করা হয়। কারণ আগাছা যদি থাকে তাহলে তারা জল শোষণ করে নেবে।
তখন কি হবে, কৃষি উৎপাদন যে শস্যগুলো রোপণ করা হয় সেই শস্যগুলো জল পর্যাপ্ত জল পাবে না, তার জন্য আগাছাগুলোকে নিয়মিত রোপণ নির্মূল করা হয়। তারপরে কি রয়েছে, সেচের অভাবে বছরে একবার চাষ করে জমি ফেলে রাখা হয়, আর্দ্র মৌসুমে ঢালের আড়ালে ভাবে জমিতে চাষ হয়। এবার দেখো কি বলা হয়েছে, যে যখন এই শুষ্ক কৃষি পদ্ধতিতে বছরে একবার ফসল উৎপাদন করা হয় এবং তারপর বাকি সময়টুকু কি করা হয়, জমিগুলো ফেলে রাখা হয়, কোনো চাষাবাদ হয় না। এবার ফলন ও শস্য, এতে উন্নত কৃষি পদ্ধতি ব্যবহৃত হয় না, ফলে ফলন কম হয়। নিয়মিত জমি রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর খরচ হয়, অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। তাহলে কি হলো যে এই কৃষি পদ্ধতি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় না, তার জন্য কি উৎপাদন কম হয় এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়, তার জন্য উৎপাদন খরচটাও কি হয়, কম বেশি হয়। এবার স্বল্প জল চাহিদাযুক্ত খরা সহিষ্ণু শস্য যেমন গম, ভুট্টা, মিলেট, ডাল ইত্যাদি শস্য উৎপাদন করা হয়। ভারতে মোট দানা শস্যের যে খাদ্যশস্য, অর্থাৎ দানা শস্যের মধ্যে 20%, ডালের 80% এবং মিলেটের 90% এই শুষ্ক কৃষি পদ্ধতিতে চাষ করা হয়, শুষ্ক কৃষি পদ্ধতিতে উৎপাদন করা হয়। এবার এই শুষ্ক কৃষি তাহলে বৈশিষ্ট্যগুলো কি পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপরে জমি সংক্রান্ত বৈশিষ্ট্য, তারপরে শ্রমিক, তারপরে কৃষি প্রযুক্তি এই সম্পর্কগুলো, তারপরে ফলন ও শস্য, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এবার দেখো এর সুবিধাগুলো কি কি। তাহলে শুষ্ক কৃষির সুবিধা, প্রথম সুবিধাটা হচ্ছে যে স্বল্প বৃষ্টিপাতের ভিত্তিতে মাটির আর্দ্রতা সংরক্ষণ করে কৃষিকাজ হওয়ায় জলসেচ নির্ভরতা নেই। এবার স্বল্প বৃষ্টিপাত হচ্ছে, এবার স্বল্প বৃষ্টিপাতে আর্দ্রতা সংরক্ষণ অর্থাৎ জল সংরক্ষণ, এই মালচিং বললাম, মালচিং। স্বল্প বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও যেহেতু জলকে সংরক্ষণ করা হচ্ছে কি প্রক্রিয়ার মাধ্যমে, মালচিং প্রক্রিয়ার মাধ্যমে, তার জন্য কি হয়, সেচের উপর নির্ভর করতে হয় না। তারপরে রয়েছে কি, কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুচারণ এবং পশুপালন করে মানুষ অন্য দিক থেকেও আর্থিক তাদের বিকাশ ঘটে। কারণ কি, কৃষিকাজের সঙ্গে পশুচারণ, পশুপালনের মাধ্যমে পশুজাত বিভিন্ন দ্রব্য উৎপাদন করে বিকল্প জীবিকার ব্যবস্থা থাকে। তাহলে কৃষিকাজের সঙ্গে সঙ্গে, তাহলে প্রথম সুবিধাটা বললাম যে জল সংরক্ষণ পদ্ধতি যেমন মালচিং পদ্ধতি গ্রহণ করার ফলে জলসেচের উপর নির্ভর করতে হয় না। দ্বিতীয়ত কি হচ্ছে, যে কৃষিকাজের পাশাপাশি পশুচারণ এবং পশুপালনের মাধ্যমে পশুজাত দ্রব্য যেমন দুধ, মাংস, ডিম ইত্যাদি পশুজাত দ্রব্য উৎপাদন করে জীবিকা নির্বাহের আলাদা একটা রাস্তা খুঁজে পাওয়া। এবার এর সুবিধা হয়ে গেল। এবার এর যেমন সুবিধা রয়েছে তেমন কিছু আবার অসুবিধাও রয়েছে। তাহলে অসুবিধাগুলো কি কি? অসুবিধা হচ্ছে যে স্বল্প বৃষ্টিপাত ও আধুনিক কৃষি প্রযুক্তির অভাবে উৎপাদন খুব কম ও উদ্বৃত্ত থাকে না। তাহলে স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই কৃষিকাজ হয় এবং স্বল্প বৃষ্টিপাত এবং উন্নত প্রযুক্তির অভাবে কি হয়, কৃষি উৎপাদন কম হয়, অর্থাৎ উদ্বৃত্ত উৎপাদন হয় না। ব্যাপক বাষ্পীভবন প্রক্রিয়ায় মাটির আর্দ্রতা কি হয়, নষ্ট হয়ে যায়। মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য সংরক্ষণ ব্যয়বহুল হয়। তাহলে কি হচ্ছে, এই যে বৃষ্টির যে সামান্য পরিমাণ জল হচ্ছে সেই জলকে সংরক্ষণ করে রাখার জন্য কি করতে হচ্ছে, প্রথমে ভালোভাবে লাঙল দিয়ে চাষ করতে হচ্ছে। চাষ করার পর সেখানে খড়, পাতা, ধুলোর আস্তরণ দেওয়া যে মালচিং পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। এই পদ্ধতি করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে। তার জন্য কি হচ্ছে, মাটির আর্দ্রতা রক্ষা করার জন্য এটা হচ্ছে একটা ব্যয়বহুল প্রক্রিয়া। তারপরে কি, এবার খরার সময় যখন শুষ্ক ঋতু, যখন বৃষ্টিপাত মোটেই হয় না, তখন কি হয়, উৎপাদন ব্যাহত হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ব্যাপক মাটি ক্ষয় এই কৃষির একটা বড় সমস্যা। তাহলে কি, এই মৃত্তিকা আলগা হয়ে যাওয়া, শুষ্ক থাকার ফলে কি হয়, বায়ু প্রবাহের ফলে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা মৃত্তিকা কি হয়, অপসারণ ঘটে। এই অপসারণজনিত কারণে কি হয়, অপসারণজনিত কারণে মৃত্তিকার উর্বরতা নষ্ট হয়। তারপরে কি, এই যে শুষ্ক পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় এর ফলন কাল, অর্থাৎ এক বীজ বপন করার পরে
চাষ শুরু করার পরে যে ফসল কাটা পর্যন্ত সময়টা অনেক দীর্ঘ সময় হয়। দীর্ঘ সময় হওয়ার ফলে পোকামাকড় আক্রমণ বৃদ্ধি পায়, তার ফলে কি হয়, উৎপাদন ব্যাহত হয়, উৎপাদনের পরিমাণও পোকার আক্রমণের জন্য উৎপাদনের পরিমাণও কমে যায়। এই সমস্যাগুলো রয়েছে। তাছাড়া মাটিতে পুষ্টিমৌলের অভাব দেখতে পাওয়া যায় এবং অভাব হওয়ার ফলে মৃত্তিকা অনুর্বর প্রকৃতির হয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রধান অসুবিধা। তাহলে বোঝা গেল শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষি কি। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য। তাহলে দেখো এটা হলো আর্দ্র কৃষি, ধরে নিলাম এদিকটা হচ্ছে শুষ্ক কৃষি। তাহলে দেখো প্রথমত সংজ্ঞাগত পার্থক্যের বিষয়গুলো তোমরা অবশ্যই লিখবে। সংজ্ঞাগত পার্থক্য। আর্দ্র কৃষি কাকে বলা হয়? নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচ ছাড়া বৃষ্টিপাতের জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় সেটা হচ্ছে আর্দ্র কৃষি। আর শুষ্ক কৃষি, তাহলে এটা হয়ে গেল। এবার শুষ্ক কৃষিটা কি হলো? যে 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচ ছাড়াই এই অল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে খরা সহিষ্ণু দানা শস্য উৎপাদন করা হয় সেটাকে বলা হয় শুষ্ক কৃষি। তাহলে এটা সংজ্ঞাগত পার্থক্য আমরা পেয়ে গেলাম। এবার দেখো আর কি পার্থক্য রয়েছে। এবার বৃষ্টিপাত। আর্দ্র কৃষিতে বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটার থেকে বেশি হয়, শুষ্ক কৃষিতে বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটার থেকে কম হয়। তারপর রয়েছে, তাহলে এটা এবার হচ্ছে বৃষ্টিপাতগত পার্থক্য। বৃষ্টিপাত। এবার দেখো তারপর রয়েছে কি শস্যের সংখ্যা। 3 নম্বর শস্যের সংখ্যা। এবার এই দেখো আর্দ্র কৃষিতে কৃষি পদ্ধতিতে 1 বা 2 ফসলি চাষ হয়, কিন্তু শুষ্ক কৃষিতে বছরে শুধুমাত্র 1 ফসলি চাষ হয়। তাহলে এই ধরনের কৃষিতে বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী 2 ফসলি চাষ হয়, সামান্য বৃষ্টিপাতের জন্য 1 ফসলি চাষ হয়। এখানে কি হয়, তাহলে এই আর্দ্র কৃষি পদ্ধতির মাধ্যমে 2 ফসলি চাষ হয় এবং শুষ্ক কৃষির মাধ্যমে 1 ফসলি, শুষ্ক কৃষিতে সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে 1 ফসলি চাষ হয়। তারপর কি প্রধান ফসল। 4 নম্বর প্রধান ফসল। তাহলে প্রধান ফসল কি কি রয়েছে? ধান, তারপরে পাট, তারপরে কি রয়েছে আখ, চা, রবার ইত্যাদি। এবং এই শুষ্ক কৃষিতে কি হবে? তাহলে শুষ্ক কৃষিতে হবে ভুট্টা, মিলেট, জোয়ার, রাগি, বাজরা, এই সমস্ত। তারপরে উৎপাদন হার। 5 নম্বর উৎপাদন হার। আর্দ্র কৃষি পদ্ধতিতে উৎপাদন হার। আর্দ্র কৃষি পদ্ধতিতে উৎপাদনের পরিমাণ শুষ্ক কৃষি পদ্ধতির তুলনায় বেশি হয়, কিন্তু শুষ্ক কৃষি পদ্ধতিতে ফসল উৎপাদনের পরিমাণ আর্দ্র কৃষির তুলনায় কম হয়। তারপরে 6 নম্বর আর কি রয়েছে? এবার আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিটা কি? মানে প্রযুক্তি। এই প্রযুক্তি তাহলে কি এই আর্দ্র কৃষি ব্যবস্থায় কিছু পরিমাণ উন্নত প্রযুক্তি ব্যবহৃত হলেও শুষ্ক কৃষি পদ্ধতিতে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহৃত হয় না। তারপরে রয়েছে কি এই সমস্যা। এবার দেখো এই 7 নম্বরের সমস্যা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং মৃত্তিকা ক্ষয় এই কৃষির প্রধান সমস্যা। তাহলে কি অতিবৃষ্টি
আর্দ্র কৃষিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, আবার কম হতে পারে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং মৃত্তিকা ক্ষয় সমস্যা রয়েছে। আর এখানে জল সংরক্ষণের জন্য বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলের অপচয় হয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে দেখো তাহলে কি জমি যে আর্দ্রতা সংরক্ষণ, মানে জমি যে ভেজা থাকবে, জমিতে জল সংরক্ষণ, আর্দ্রতা সংরক্ষণ বা আমরা বলতে পারি জল সংরক্ষণ করাই হচ্ছে এই শুষ্ক কৃষির একটা অনেক বড় সমস্যা। তার কারণ কি, এটা যদি সংরক্ষণ করতেও হয় তাহলে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়। তারপরে দেখো তাহলে এগুলোই প্রধান সমস্যা রয়েছে। তো এগুলো যথেষ্ট এই কটা সমস্যা। তাহলে প্রথমত সংখ্যাগত পার্থক্য দিলাম, বৃষ্টিপাত, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটার বেশি বা কম, শস্যের সংখ্যা এটা হয়ে গেল, প্রধান ফসল হয়ে গেল, উৎপাদন হার, প্রযুক্তি সমস্যা এগুলো হয়ে গেল। এবার দেখো ICAR ইন্ডিয়ান কাউন্সিল of Agricultural Research। দেখো ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এই শুষ্ক কৃষি সমস্যা সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ করে। তাহলে কি হচ্ছে ICAR কি বলা, তাহলে ইন্ডিয়ান কাউন্সিল মানে ভারতের শুষ্ক কৃষির সমস্যা সমাধানের জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিল তার সেগুলো হচ্ছে কি DPAP। তাহলে দেখো এই যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এই সংস্থাটা ভারতীয় শুষ্ক কৃষির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের মধ্যে DPAP একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ড্রাউট প্রন এরিয়া প্রোগ্রাম। এটাকে বলা হয় ড্রাউট প্রন এরিয়া প্রোগ্রাম, মানে যে ড্রাউট, তাহলে যেগুলো খরাপ্রবণ অঞ্চল, ড্রাউট প্রন মানে খরাপ্রবণ অঞ্চলে কি পদ্ধতিতে কৃষিকাজ করা যাবে সেই পদ্ধতি সেই সম্পর্কে তথ্য প্রদান করা, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে DPAP। আরো রয়েছে কি NWDPRA। তাহলে কি NWDPRA টা কি, ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট। ন্যাশনাল কি বলছে, ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট project for rain-fed area। তাহলে দেখো NWDPRA ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর রেইনফেড এরিয়া। মানে ওয়াটারশেড কাকে বলা হয়, জলবিভাজিকা। ডেভেলপমেন্ট মানে জলবিভাজিকা উন্নয়ন, প্রজেক্ট মানে প্রকল্প। তাহলে জাতীয় জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প কার জন্য, রেইনফেড এরিয়া বলতে কোন যেগুলো বৃষ্টিহীন অঞ্চল, সেই সমস্ত এরিয়াগুলোকে বলা হয় রেইনফেড এরিয়া। তো বৃষ্টিহীন অঞ্চলে কিভাবে কৃষিকাজ করা হবে সেই সংক্রান্ত তথ্য প্রদান করা এই ICAR একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে, সাধারণত নদীর ধারণা অববাহিকা সামগ্রিক এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে, আমি ভালো করে শুনবি কিন্তু জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে, আমি আবার বলছি প্রথম থেকে, যে নদী অববাহিকা সামগ্রিক এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে, একটু মানে ভুল হয়ে গেল, আমি আবার সেটাকে বলছি যে দেখো জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে, নদীর ধারণা অববাহিকা সামগ্রিক এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে নদী অববাহিকা এবং তার উচ্চ অঞ্চলে বাস্তুতন্ত্র,
তারপরে জলের প্রবাহ, তারপরে জল সম্পদ সংরক্ষণের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাকে বলা হচ্ছে জলবিভাজিকা উন্নয়ন। তো এই জলবিভাজিকা উন্নয়নের মাধ্যমে শুষ্ক অঞ্চলে, যে সমস্ত অঞ্চল বৃষ্টিহীন অঞ্চল, বৃষ্টিহীন অঞ্চলগুলোতে কৃষিকাজ করা সম্ভব হয়। তাহলে হয়ে গেল NWDPRA। এবার আরো কি কি রয়েছে সেগুলো এদিকে দেখাচ্ছি আমি। এবার দেখো এগুলো কি সবই ICAR এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে এটা হচ্ছে একটা সংস্থা, এই পদক্ষেপগুলো 1 নম্বর 2 নম্বর। আর রয়েছে কি, আর রয়েছে DDP, এটা হচ্ছে ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়ে গেল। তাহলে এটা হলো 3 নম্বর, ডেজার্ট ডেভেলপমেন্ট অর্থাৎ মরু অঞ্চল উন্নয়ন প্রকল্প। তারপর রয়েছে কি WDF, ওয়াটারশেড ডেভেলপমেন্ট ফান্ড। 4 নম্বর হচ্ছে WDF, এটা হচ্ছে ওয়াটারশেড ডেভেলপমেন্ট ফান্ড হয়ে গেল। তার 5 নম্বর কি রয়েছে, 5 নম্বর রয়েছে IWMP, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তাহলে এই 5টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এই ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের। এবার দেখো মরু অঞ্চলে অর্থাৎ মরু অঞ্চলে কৃষির উন্নতির জন্য হায়দ্রাবাদে দ্য ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিড টপিকস। তাহলে এটা দেখো, এটা হয়ে গেল। এবার ভারতের হায়দ্রাবাদে এই মরু অঞ্চলে কৃষির উন্নতির জন্য একটা সংস্থা, মানে একটা গবেষণাগার তৈরি হয়েছিল। সেই গবেষণাগারটার নাম কি সেটা দেখাচ্ছি আমি তোমাদের এখানে। দেখো কি রয়েছে, ICRISAT, আর এটা হলো কাজরি। তাহলে দেখো এটার ফুল ফর্মটা কি, দ্য ইন্টারন্যাশনাল crop research institute for semi arid tropics। এটা কোথায় হয়েছিল, হায়দ্রাবাদে। তাহলে হায়দ্রাবাদে মরু অঞ্চলে কৃষিকাজের উন্নতির জন্য দ্য ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিড ট্রপিক্স গবেষণাগার রয়েছে। তারপর রয়েছে কি কাজরি কথা বলতে সেন্ট্রাল, তাহলে এটা হলো সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট। তাহলে দেখো এটা কোথায়, এটি রয়েছে যোধপুরে, রাজস্থান যোধপুরে। সেন্ট্রাল, তাহলে যোধপুর। তাহলে দেখো এই মরু অঞ্চলের কৃষিকাজের উন্নতির জন্য হায়দ্রাবাদে
এটা দ্য ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিড ট্রপিক্স এবং যোধপুরে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট গবেষণাগার স্থাপিত হয়েছে। তাহলে এগুলো হয়ে গেল। এবার শুষ্ক কৃষি সম্পর্কিত আলোচনা। এবার দেখো সেচন কৃষি। তাহলে সেচন কৃষি আমরা যে তিনটা ভাগে ভাগ করেছিলাম, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি এবং সেচন কৃষি। তো সেচন কৃষিটা কাকে বলা হয়? যে বৃষ্টিপাতের পরিমাণের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে সেচ কাজের ভিত্তিতে যে কৃষি কাজ করা হয় সেটা হচ্ছে সেচন কৃষি। যেমন গম, তুলো, তৈলবীজ প্রভৃতি এই কৃষির অন্যতম ফসল। তাহলে আমি আবার বলছি যে কি হবে, বৃষ্টিপাতের পরিমাণ যদি, সেচন কৃষির সংজ্ঞা হলো যে বৃষ্টিপাতের পরিমাণ যদি প্রয়োজনের তুলনায় কম হয় তাহলে জলসেচের মাধ্যমে যে কৃষিকাজ করা হয় সেটাকে বলা হয় সেচন কৃষি। এই সেচন কৃষির মাধ্যমে গম, তুলো, তৈলবীজ বিভিন্ন শস্যের চাষ করা হয়। তবে এই সেচন কৃষি পদ্ধতি সাধারণত নদী অববাহিকা অঞ্চল, অর্থাৎ যেখানে জলসেচের সুবিধাযুক্ত অঞ্চল, নদীর মাধ্যমে এবং খালের মাধ্যমে এবং ভৌমজলের মাধ্যমে জলসেচের সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ ভৌমজল অর্থাৎ কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা রয়েছে, সেই সুবিধাযুক্ত অঞ্চলগুলোতে এই সেচন কৃষিকাজ করা হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।